ভয়, হাসি, রহস্য, রোমাঞ্চ ও প্রেমের সংমিশ্রণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গল্পবুক। আজ আপনাদের জন্য শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিকের গোয়েন্দা গল্প পলাতক চায়ের পেয়ালা। গল্পটি নেওয়া হয়েছে গোয়েন্দা, ভূত ও মানুষ শীর্ষক বইটি থেকে। বইটির সত্ত্ব ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজ গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি মুনেন, ডিটেকটিভ জয়ন্তের চরিত্রে মেঘ, ইন্সপেক্টর সুন্দরবাবুর চরিত্রে ফাহিম। শুরু হচ্ছে গোয়েন্দা গল্প পলাতক চায়ের পেয়ালা। একটা তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত। হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করলে ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সুপরিচিত মুখখানি ও তার দোদুল্যমান ভুঁড়িখানা। বলি ও জয়ন্ত, একবার এদিকে পদচারণা করবো কি? কিঞ্চি সমস্যায় পড়ে গেছি ভাইয়া। বাড়ির ভেতরে এসো। একতলার যে ঘরের ভেতরে তারা প্রবেশ করলে বোধ হয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের উপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট ও এগ পোচ প্রভৃতির পাত্র। জয়ন্ত বললে, ব্যাপার কি? এখানে বসে এত বেলায় প্রাতরাশ সারছেন যে? সুন্দরবাবু বললেন, এতক্ষণ ফুসরত হয়নি ভাইয়া, কিন্তু তোমরা জানোই তো এই চাটা না খেলে আমার বুদ্ধি খোলে না। তাই পাড়ার একটা দোকান থেকে কিঞ্চিত ভক্ষ আর পানীয় আনতে বাধ্য হয়েছি। তোমাদের জন্য আনাবো নাকি? নিশ্চয় নয়, একদিনে দুবার প্রাতরাশ আমাদের ধাতে সহ্য হয় না। তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে পর সুন্দরবাবু বললেন, গৌরচন্ডিকা না করে খুব সংক্ষেপে ব্যাপারটা বলি শোনো। এসেছি এখানে একটা চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পিছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী ও হরিপুরের জমিদার। বেশিরভাগ সময় মফস্বলেই থাকেন, কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন। এবারে একখানা বাগান কেনবার জন্যে তার কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা আজই কেনবার কথা। কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরে আলমারির ভিতরে রেখে দিয়েছিলেন। সেই টাকা চুরি গিয়েছে। সে কি? কেমন করে? তা কেউ জানে না। পরিতোষবাবু কি বলেন? তার কিছু বলবার শক্তি নেই, কারণ কাল রাত্রেই তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? আমারও মনে দেখে সেই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার এস.এন. সিংহ। তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। তিনি কিছুকাল থেকে বুকের অসুখে ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভিতরে অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। এ কথা আপনাকে কে বললে? মুরারিবাবু। তিনি কে? ও পরিতোষবাবুর প্রতিবেশী। তিনি আগে ডাক্তারি করতেন, এখন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন। রাস্তার এবারেই সামনের ওই বাড়িখানায় থাকেন তিনি। সর্বশেষ তিনি কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহের সৎকার হয়েছে কি? না, পরিতোষবাবুর এবারেই একলাই কলকাতায় এসেছেন। হরিপুরে তার পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছননি। আপনি নাকি কি সমস্যায় পড়েছেন বলেছিলেন, কিন্তু আপনার সমস্যাটা কি? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ আমার জন্মে সন্দেহ প্রকাশ করার উপায় নেই, কারণ এস.এন. সিংহের মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতাম। আচ্ছা, চুরির কথাই হোক, আলমারিতে 10,000 টাকার নোট আছে, এ খবর আর কেউ জানতো? সন্তোষবাবু জানতেন। তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকে। টাকাটা তিনি ব্যাংক থেকেই তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বলেন এ ব্যাপারে? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এ বাড়িতে আর কে কে থাকেন? ও দুজন দরবান, দুজন বেয়ারা আর একজন পাচক। রাত্রে পরিতোষবাবুর শয়নগৃহের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? না। মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি? অনায়াসে, চলো। মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভিতরেই, একদিকে একখানা পালঙ্ক। রাস্তার ধারে জানলার সামনে
ছোট্ট একটা টেবিল আর একখানা চেয়ার। মেঝেতে কার্পেটের উপর পাতা একটা ছোট্ট বিছানা। মৃতদেহটা তার উপরেই ছিল। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়। মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমাচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করল। তারপর পকেট থেকে একখানা আতসী কাঁচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের উপর রেখে কি যেন দেখতে লাগলো। তারপর ফিরে বলল, সুন্দরবাবু, এই ক্ষতচিহ্নটা আপনি কি দেখেছেন? ক্ষতচিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে। বিশেষভাবে না দেখলে চোখেই পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, ধ্যাৎ, এ একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত বললে, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী মুরারিবাবুকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তারা দুজনেই ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। দুজনের অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছু নেই। জয়ন্ত শুধালো, সন্তোষবাবু, পরিতোষবাবুর বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল কেমন করে? সন্তোষবাবু বললেন, কাল সকালে পেন্সিল বানাতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়, মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল। কর্তাটা ডামলেই আনেননি। মুরারিবাবু বললেন, এ বিষয়ে আমি আরো দু একটা কথা বলতে পারি। কাল সন্ধেবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন বুড়ো আঙুলটা একটু টনটন করছে। আমিও আগে ডাক্তারি করতুম। কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে একটা চায়ের পেয়ালার জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জল মাঝে মাঝে কাটা আঙুলে ভিজিয়ে রাখতে। ঠিক সেই সময়ে পরিতোষবাবু বুকের কাছে ব্যথা বোধ করেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। জয়ন্ত বললে, তাহলে কাল আপনি এ বাড়িতে দুবার এসেছিলেন? না, 3 বার এসেছিলুম। 3 বার? হ্যাঁ, আমি একটু রাতে একবার এসেছিলুম, সন্তোষবাবু সে কথা জানেন। আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্যে, কিন্তু ঘরে ঢুকে দেখলুম তিনি ঘুমিয়ে পড়েছেন। তাই তাকে না জাগিয়ে আবার আমি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। সে বললে, মুরারিবাবু, আপনি যখন তৃতীয়বার এ ঘরে এলেন, সেই লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলটার উপরে। কিন্তু সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতভম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো বাবু? সন্তোষবাবুকে পেয়ালাটাকে সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন, হুম, নিশ্চয়ই নয়। সুন্দরবাবু বললেন, পেয়ালাটা কি তাহলে জানতে হয়ে ঘরে ভেতর থেকে সরে পড়লো? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সুন্দরবাবু, বাড়ির ভেতরে খুঁজে দেখুন তো পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা। সেই হচ্ছে যত নষ্টের মূল। ততক্ষণে আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই। বলেই হনহন করে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বললে, সুন্দরবাবু আর মানিকবাবুকে সালাম দাও। মিনিট খানিক পরে সুন্দরবাবু এসে বললেন, এই জয়ন্ত, বাড়ির কোথাও চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না? জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বললে, পাবেন না তা আমি জানি সুন্দরবাবু, এটা খুব সহজ মামলা। অপরাধী বোকা আর অপরাধটাও খুব কাঁচা, যদিও সে খুন আর চুরি দুইই করেছে। কি বলছো হে? মৃতদেহে ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনেই আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ জাগল, পেয়ালার নিশ্চয়ই লাইজলের বদলে অন্য কোনো মারাত্মক পদার্থ ছিল, যা আর কারুর জানা উচিত নয়। তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারিবাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন। আসবার সময় দেখেছিলুম এ প্রায় একটি মাত্র ঔষধের দোকান আছে। সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময় মুরারিবাবু সেখান থেকে দুটো জিনিস কিনেছে, সিয়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সিয়ানাইড অফ পটাশিয়াম গুলে নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক প্রুসিক অ্যাসিডে।
মনুষ্য দেহের অতি তুচ্ছ আচরণ তার সংস্পর্শে এলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারিবাবু নিশ্চয়ই কোনো গতিকে, খুব সম্ভবত পরিতোষবাবুর মুখেই জানতে পেরেছিলেন আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব। সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি এখন বড়ই ব্যস্ত। আপাতত আমার আর কিছুই করবার নেই। বাকি তদন্তটা আপনিই সেরে ফেলুন। চলে এসো মানিক। পরদিন টেলিফোনের ঘুমটি ধরে জয়ন্ত শুনতে পেলে সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, সঠিক তোমার আন্দাজ, মুরারি অপরাধ স্বীকার করেছে। তুমি ধন্য, ধন্য। তা আপনারা কি ভাবছিলেন? একজন অপরাধী নিজেকে যতই চালাক ভাবুক না কেন, এক সময় সত্যটা সবার সামনে আসবেই। আজকের গল্প পাঠে মুনেম, সুন্দরবাবুর চরিত্রে ফাহিম, সন্তোষবাবু, মুরারিবাবু ও ডিটেকটিভ জয়ন্তের চরিত্রে আমি মেঘ। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পবুক, গল্পের এনসাইক্লোপিডিয়া। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।